আমরা সকলেই জানি যে এসআরকের কাছে তার ফ্যামিলি কতটা ইম্পর্ট্যান্ট। রাদার ও যে ওর ছোট ভাইকে এই ইন্টারভিউটা ডেডিকেট করতে চাইছে সেটার জন্য আমি একটুও অবাক হইনি। রাদার আমার মনে আছে লাস্ট টাইম যখন তুমি ইন্টারভিউ দিয়েছিলে তখন তোমার ছোট ভাই শাগনিক তোমার পাশেই ছিল। শাগনিক আমার প্রত্যেকটা স্টেজ শো, আমার রেকর্ডিংস, আমার প্রেস কনফারেন্সেস, প্রত্যেকটা বিষয় আমার পাশে থাকতো, একেবারে একটা স্তম্ভের মতো। আজও আমার পাশে নেই। আর ওকে ছাড়া এই সমস্ত কাজকর্ম করাটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আজ আবার এই K2Z টিভির দৌলতে আপনাদের সামনে আমি আবার লাইভে আসতে পেরেছি। শানু আমার ছোট ভাই আমাদের সকলকে ছেড়ে চলে গেছে, কিন্তু ও চেয়েছিল যে আমি আমার ফিল্ডে যেন নাম্বার 1 হই। তাই ওর জন্য আমি আবার পুরো দস্তুর কাজে ফিরে এসেছি। গাইজ, SRK is back with a bang. আমি অ্যানাউন্স করতে চাই আমার নতুন অ্যালবাম আর কিছুদিনের মধ্যেই রিলিজ হতে চলেছে। তাই এই অ্যালবাম আর আজকের এই ইন্টারভিউ, এই দুটোই আমি আমার ভাইয়ের নামে ডেডিকেট করতে চাই। লাভ ইউ অল। সৌম্যবাবু তো মেনে নিয়েছেন যে শাগনিক বাবু আর বেঁচে নেই, কিন্তু ওই তাবিজটা পাওয়ার পর থেকে আবার কেন জানি না সব হিসেব ঘেটে যাচ্ছে। জানি না হঠাৎ করে ওই তাবিজটা পাওয়ার আসল ইঙ্গিতটা কি। ইতিমধ্যে আমাদের কমেন্ট বক্সে প্রচুর রিকোয়েস্ট চলে এসেছে যে সবাই আর তোমার একার ইন্টারভিউ দেখতে চায় না, তোমার সঙ্গে অন্য কাউকেও দেখতে চায়। মানে কাকে? তোমার ওয়াইফকে। কয়েকশো কমেন্ট এসেছে যেখানে কাপল হিসেবে তোমাদের কথা শুনতে চায় সবাই, তোমাদের কথা জানতে চাইছে, কারণ বিয়ের পরেও হাজব্যান্ড ওয়াইফ হিসেবে তোমরা একবারও পাবলিকলি অ্যাপিয়ার করোনি। তাই আজ কি একসাথে একটা ইন্টারভিউ হতে পারে? না, আমার কিন্তু কোনো আপত্তি নেই, আমি একসাথে ইন্টারভিউ দিতে রাজি। বলছি একটু এদিকে আসবেন প্লিজ। বলছি আমি সব ইন্টারভিউ এগুলো দিতে পারবো না, আমার ভীষণ ভয় করে, ভীষণ এম্বারেসিং। এই ক্যামেরার সামনে হাসতে হবে, কথা বলতে হবে, তাতে কিছু আমি আগে কখনো করিও নি, আমি পারবো না। প্লিজ আমাকে জোর করবেন না, আমাকে ছেড়ে দিন। ভিউয়ার্সরা হতাশ হবেন না প্লিজ। K2Z টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি যাতে আপনাদের সব ইচ্ছে আমরা পূরণ করতে পারি। আমরা দিশাকে রাজি করানোর জন্য চেষ্টা করছি, একটু সময় লাগবে, তাই জন্য আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট ব্রেক, এক্ষুনি ফিরে আসছি। সোমো, তোমার ওয়াইফ দিশাকে একটুখানি বোঝাও না যাতে ও রাজি হয়ে যায় প্লিজ। না না, দেখুন না, আমি এগুলো করিনি তো, আমি পারবো না এগুলো। আমি কি বলছি, একটা সামান্য ইন্টারভিউ, কিচ্ছু হবে না, এত ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তুমি এত অস্বস্তি করছো কেন? কাম অন, আমি তোমার সাথে আছি, তোমার পাশে আছি। আরে বৌদি ভাই, তুমি যাও, কোনো চিন্তা করো না, দাদা ভাই সব সামলে নেবে, বুঝেছো? তুমি শুধু দাদা ভাইয়ের পাশে থেকো। আরে বাবা, ইন্টারভিউ দেওয়াটা কোনো হাতি করা ব্যাপার নয়, যাবে কথা বলবে, চলে আসবে, কোনো হাতি করার জিনিসই নয় এটা। জানো ওকে নিয়ে জানো। দিশা, তুমি একটু চেঞ্জ করে এসো, তারপর আমরা ইন্টারভিউটা শুরু করবো। যাও, চেঞ্জ করে নাও। চেঞ্জ। এই ভিখিরি মেয়েটাকে এবার টিভিতেও দেখাবে, তাও আবার এসআরকের পাশে। উফ ভগবান, আর কি যে আমায় দেখতে হবে কে জানে। বাবা, পিসিমণি, মা এরা সব কোথায়? বাবা, পিসিমণি, মা কোথায় আমি জানি না, কোথাও গেছে, নিশ্চয়ই চলে আসবে। তোরা জানিস কোথায়? আমরাও জানি না কোথায় গেছে, আমরা জানি না। এখন আবার কে এলো? কে? বস, আমি কেচো, তাড়াতাড়ি দরজাটা খোলো। কেচো? খোলো তাড়াতাড়ি। কিরে, তুই এখানে কি করছিস? এই, আরে তুই এখানে কি করছিস? তোকে তো গা ঢাকা দিতে বলেছিলাম, তার জন্য টাকাও পাঠিয়েছি।
আরে বস, তোমার দয়াতে তো আমি পালাতে পেরেছি, কিন্তু পুলিশ তো এখন আমার পেছন ছাড়ছেই না, যে কোনো সময় ধরে নিতে পারে। তাই আমি ভাবলাম তোমার এখানে আসাটাই সেফ হবে, আর তোমাকে তো কেউ সন্দেহ করবে না। তাই কি বস, এই মালটাকে এখানে ধরে রেখেছো? আর কি উপায় ছিল? তোর সব ডেরা তো পুলিশ জেনে গেছে, ওকে তো সরাতেই হতো। আর এখন ওর পিছনে টাকা খরচা করে আমি বাড়ি ভাড়া করে রাখতে পারবো না, তাই জন্য এখানেই রেখে দিয়েছি। পুলিশ যদিও নাগাল পায়, ও যদি সবটা বলে দেয় তখন কি হবে বলো তো? রিল্যাক্স কেছো, সেই রাস্তা 80% বন্ধ, আর বাকি 20% কয়েকদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। আয়, তুই তোকে বোঝাচ্ছি। আয় 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 আয়। আজকে K2 সেট টিভির পক্ষ থেকে কন্টেস্ট জিতে আমাদের সৌম্যর সঙ্গে দেখা করার জন্য সুযোগ পেয়েছে মিস্টার অ্যান্ড মিসেস সেন। এই মিষ্টি কাপলকে আমি ডেকে নিচ্ছি এখানে। প্লিজ প্লিজ প্লিজ। ওয়েলকাম 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 ওয়েলকাম। স্যার একটা সেলফি প্লিজ। হ্যাঁ শিওর শিওর, আমি তুলে দিচ্ছি। তাই না, একসাথে এসো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ফটোগ্রাফ। ওকে, থ্যাংক ইউ, টেক ইউর সিট প্লিজ। আজ তাহলে আমাদের গেম শো আমরা স্টার্ট করছি। আজ যখন দিশা আর সৌম্যকে একসঙ্গে আমরা পেয়ে গেছি, তখন কথায় কথায় ওদের মনের মিল না খুঁজে বরং আমরা কাগজে কলমে ওদের মিলটা দেখে নিই। ওরা একে অপরকে কতটা চেনে সেইটা জেনে নেওয়ার জন্য আমরা একটা গেম শো দিয়ে শুরু করব, যার নাম হচ্ছে মনের কথা। গ্রেট, বাট গেমটা কেমন সেটা একটু বুঝিয়ে দাও। খুব সিম্পল রুল, 1 মিনিট টাইম থাকবে। তোমাকে আর দিশাকে একে অপরের দিকে চোখের পলক না ফেলে 1 মিনিট তাকিয়ে থাকতে হবে। দুজনের হাতে একটা কাগজ আর কলম দেওয়া হবে, আর তোমাদের পছন্দ অপছন্দ নিয়ে কিছু প্রশ্ন করা হবে। একজনের প্রশ্নের উত্তর অন্যজন কাগজে লিখবে। এর থেকে বোঝা যাবে যে একজন আরেকজনকে কতটা ভালোভাবে চেনে। 1 মিনিট পর সঠিক উত্তরের হিসেবে একজন জিতবে আর আরেকজন হারবে। ফাইন, আমি রাজি। Your time starts now. তোমাদের প্রিয় রং, এবার তোমাদের প্রিয় খাবার, এবার আনসার মেলানোর পালা। তো দেখা যাক, সৌম্য দিশা বলো তোমাদের প্রিয় রং কি? আমার ফেভারিট কালার তো নীল, আর দিশার বোধহয় সাদা, রাইট? হ্যাং অন, একদম সঠিক উত্তর। আচ্ছা, এবার বলো তোমাদের প্রিয় খাবার কি? আমার প্রিয় আলু পোস্ত আর ওনার বিরিয়ানি। অগেন একদম সঠিক উত্তর। আনবিলিভেবল, তোমরা একে অপরকে এতটা ভালোভাবে চেনো যে এই গেমটা পুরো ড্র হয়ে গেছে, সব কটা সঠিক উত্তর। আর এটা প্রুফ করে যে তোমরা দুজনকে কতটা ভালোভাবে চেনো, একেবারে রাজ জোটক তোমরা। আর সেই জন্য ইউ আর দি কাপল অফ দ্য মিলেনিয়াম। কাপল অফ দ্য মিলেনিয়ামের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। এই রাত জোটকে শো যদি আজকে আমি ভেস্তে না দিয়েছি, তো আমার নামও তানিষ্কা নয়। বলছি, আপনি আমার ব্যাপারে এত কিছু জানেন কি করে? বলবো? আমি বেঁচে আছি দাদা ভাই, আমি বেঁচে আছি। খুব শিগগিরই আমি তোর কাছে ফিরবো, খুব শিগগিরই। বিগন ভাবছে আমি হয়তো সবকিছু ভুলে গেছি, কিন্তু না, এই সুযোগ নেই আমি এখান থেকে পালাবো। আমার তোকে জানাতেই হবে যে আমি বেঁচে আছি। আমি তোর কাছেই আছি দাদা ভাই, তোকে আমি সব ভুলিয়ে দিয়েছি কেছো। নিজের বাড়ির লোককেও চিনতে পারছে না মালটা। এটাই পোস্ট করে দিই। আর এর পরের রাউন্ডে
সৌম্যকে একটা গান গাইতে হবে, আর দেখা হবে যে এত বড় রকস্টারের বউ হয়ে দিশা কিরকম গান গাইতে পারে। সে কি তার বরের সঙ্গে সুরে সুর মেলাতে পারবে? রোশনি গেল কেন? দেখছি, ফোন করি, দাঁড়া। আরে দেখ, তাড়াতাড়ি দেখ। আই এম রিয়েলি সরি। হ্যালো, কি হলো? আরে পাওয়ার কাট তো আমিও দেখতে পাচ্ছি, জেনারেটরটা অন করো না। জেনারেটরও অন হচ্ছে না, কিছুই কি অন হয় না বাড়িতে নাকি? কাজ করো তাড়াতাড়ি। ভাই মহা মুশকিলে পড়ে গেল তো, টোটাল মিসম্যানেজমেন্ট। এখন কি করা? এখন যদি লাইন আসে, লাইভটা কি হবে? তাহলে কি শোটা আর হবে না নাকি? 1 মিনিট। কি এটা দিয়ে হয়ে যাবে, ম্যানেজ হয়ে যাবে। দেখো লিখছে কে, ভুলে অন্ধকার আলো শিখছে কে, এটা গল্পকার। দেখো লিখছে কে, ভুলে অন্ধকার আলো শিখছে কে, কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে আমাকে নে এগিয়ে দে, এগিয়ে দু এক পা এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে, এগিয়ে দে, এগিয়ে দে, দু এক পা এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। কি এত চেষ্টা করেও আমি শোটা ভেস্তে দিতে পারলাম না? চলতে হাজারো রকম ওঠা পড়া এসেছে যখন, একা আমি তোকে তখন আগলে যাই, ছাড়া ঝাপটা মৌসুম এলে, ফাঁকা একটু সময় পেলে তোকে আমি আমার কথাও বলতে চাই। দিশা তো পুরো সমানে সমানে টক্কর দিল এসআরকে কে, তাই এই খেলাটা ড্র হয়ে গেছে। একটা জোরে হাততালি। সত্যি এসআরকে, তোমাদের জুটিটা তো পুরো একদম হিট জুটি, আর এই জুটিতে একটা তো হ্যাশট্যাগ থাকতেই হবে। সাম্য বলি, দিশার সা আর সৌম্যর ম। পারফেক্ট। তাহলে এবার এই হ্যাশট্যাগ সাম্যর জন্য আমাদের K2Z টিভির তরফ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। আর তার সাথে রইল ব্যাংককের 3 নাইট অ্যান্ড 4 ডেজ এর একটা হানিমুন কুপন। হানিমুন? হানিমুন? সৌম্য বাবু, ইন্টারভিউর পর কোথায় গেল? নিচেও নেই, এখানেও নেই। যাকে ভালোই হয়েছে, আমি এবং চেঞ্জটা করে নিই। না না, এভাবে ডাকা যাবে না। এভাবে ডাকলে দুজনকেই অকওয়ার্ড সিচুয়েশনে পড়তে হবে। ধুর বাবা, এই মেয়ে চেঞ্জ করতে এত টাইম লাগে কেন? এইভাবে নিজের ঘরে কতক্ষণ চোরের মতো লুকিয়ে থাকা যায়? কি করবো? একেই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়।
কি কি বিড়বিড় করে কথা বলছেন? আর আপনি এখানে কি করছেন? আরে বাবা, আমি আমার ঘরে থাকবো না তো কোথায় থাকবো? কিছুক্ষণ আগে তো ঘরে ছিলেন না, তাহলে কোথায় ছিলেন? ঘরেই তো ছিলাম, তুমি দেখোনি? ছি 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 ছি, তার মানে এতক্ষণ আমি চেঞ্জ করছিলাম আর আপনি লুকিয়ে লুকিয়ে দেখছিলেন? এই না না না, বাজে কথা। আমি কিছু দেখিনি। আমি তো চোখ বন্ধ করেছিলাম। শুনুন, আপনি যদি ভেবে থাকেন না যে ওই হানিমুনের টিকিট পেয়ে আমরা দুজন... হ্যালো 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 হ্যালো, একদম ফালতু কথা বলবে না কিন্তু। তোমার সাথে আমার হানিমুনে যাওয়ার কোনো শখ নেই, ওকে? আপনার শখ কেমন তা তো দেখলাম। একটা মেয়ে চেঞ্জ করছে আর আপনি বলা কওয়া নেই। এক্সকিউজ মি, সেদিন আমিও চেঞ্জ করছিলাম, যেদিন তুমি আমার হোটেল রুমে ঢুকে আমার সবকিছু দেখে ফেলেছিলে। তখন কি হচ্ছিল? হ্যাঁ, নিজে করলে দোষ নেই, আমার বেলায় রাগ। হ্যাঁ দেখুন, আমি কিন্তু দিশা একবার নিচে আসবি মা। দিশা, মা এখন এখানে? মা কি মা বাবা তোমরা এখানে হঠাৎ করে? সব ঠিক আছে তো? অভিরাজ বাবু আমাদের আসতে বলেছেন, মানে দেখা করতে বলেছেন। ড্যাড নিশ্চয়ই কিছু একটা মোক্ষম প্ল্যান করেছে, না হলে যাদের একেবারে পছন্দই করে না তাদের বাড়িতে রাখবে কেন? দিশা একটু শোন, বলছি উনি হঠাৎ আমাদের এইভাবে ডেকে পাঠালেন কেন? কোনো বাড়িতে গন্ডগোল হয়েছে? আবার রেগে গিয়ে তোর উপরে কিছু? না না না, কিছু হয়নি। আপনারা এসে গেছেন? বিয়ান, বিয়াই, খানিকক্ষণ আগেই এসেছি দাদা। দাদা, আপনি কি বলবেন বলেছিলেন আমাদের? ড্যাডের হাতে তো সেই ডিভোর্স পেপারটা, তার মানে আজ নাতিকে রেখে নাতির মাকে ড্যাড শিওর বাড়ি থেকে বার করে দেবে। বলবো মানে এই বাসায় কিভাবে আমি বলবো সেটাই বুঝতে পারছি না। মানে আসলে আমি আপনাদের কাছে ক্ষমা চাইব বলেই ডেকে পাঠিয়েছি। হ্যাঁ বেয়াই মশাই, আপনার মেয়ে দিশা এবং আপনার পরিবারের সাথে আমি অনেক অন্যায় করেছি, দুর্ব্যবহার করেছি। এসবের তো ক্ষমা হয় না। তবু যদি পারেন আমাকে ক্ষমা করে দেবেন। ছি 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 ছি, এই আপনি কি বলছেন? ক্ষমা চাইবার কথা এখানে আসছে কোত্থেকে? দেখুন, মানুষ মাত্রই তো ভুল হয়। আর নিজের ভুল শুধরে নেবার জন্য আমি আজ আপনাদের সামনে একটা প্রস্তাব রাখতে চাই, যদি অনুমতি দেন। কি প্রস্তাব দাদা? সেটা হলো, সামনে একটা শুভ দিন দেখে সমস্ত সামাজিক রীতিনীতি মেনে আমার ছেলে সৌম্য আর আপনার মেয়ে দিশার আমি বিবাহ দিতে চাই। ড্যাড এটা কি করছে? নাতি পাওয়ার আনন্দে কি ড্যাডের মাথাটাই খারাপ হয়ে গেল? সৌম্য, এদিকে এসো। দেখো সৌম্য, দিশা, তোমাদের না জানিয়েই আমি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, কিন্তু তার মানে এই নয় যে আমি জোর করে সেটা তোমাদের উপর চাপিয়ে দিচ্ছি না। বরং তোমরা এবার বলো, আমার সিদ্ধান্তটা কি সঠিক? মানে তোমরা এই বিবাহে রাজি তো? বাবা, আমার একটু দিশার সঙ্গে কথা বলতে হবে, তারপর আমরা সিদ্ধান্ত জানাতে পারবো। মানে সময় দরকার। বেশ, কথা বলো। দিশা, তুমি আমাকে ফ্র্যাঙ্কলি বলো, তুমি আমাকে কি এইভাবে বিয়ে করতে রাজি? আপনি আমাকে এইভাবে বিয়ে করতে রাজি? দেখো দিশা, তুমি ভালো করে জানো যে আমাদের বিয়েটা কি পরিস্থিতিতে হয়েছিল, কিন্তু এতদিনে আমি বুঝে গেছি we are poles apart, একেবারে ভিন্ন মেরুর দুটো মানুষ। আমি জানতাম সৌম্যবাবু, আমার মতো একটা সাধারণ মেয়েকে
আপনি কোনোদিনও নিজের জীবন সঙ্গিনী হিসেবে ভাবতেও পারবেন না। কিন্তু একটা কথা আমি ভালো করে বুঝে গেছি, আমাদের দুজনের মধ্যে একটা জিনিস কমন, আমাদের পরিবার, বুবলার ফিউচার সিকিউর করা, দিদি আর শাগনিক বাবুর স্বপ্ন। আর এইসব কথা মাথায় রেখে তুমি কি পারবে আমার মতো একটা খামখেয়ালি বোহেমিয়ান মানুষকে বিয়ে করতে? আপনি পারবেন আমার সাথে সারা জীবন কাটাতে? সমবাবু, আমি না আপনার পরিচিত সেই সব মেয়েদের মতো নই যারা ভীষণ স্মার্ট, ডেসপারেট, ভীষণ মডার্ন। একদিন যাকে বেহেনজি বলে ডেকেছেন তাকে সারা জীবনের জন্য নিজের স্ত্রীর পরিচয় দিতে পারবেন তো?